বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে পান্না কায়সার একটি বিশেষ স্থান দখল করে আছেন। উনি দীর্ঘ সময় ধরে শিক্ষকতা, রাজনৈতিক এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ চেতনায় প্রতিষ্ঠায় ওনার বিশেষ ভূমিকা রয়েছে। ব্যক্তিগত জীবনে উনি শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ও শমী কায়সার, অমিতাভ কায়সারের জননী। আজকের ভিডিওটি পান্না কায়সারের সাক্ষাৎকার, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অনেক নতুন কিছু জানতে পারবেন। আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস। বাংলার হৃদয় জুড়ে বঙ্গবন্ধুর মুখ, বাংলার চেতনা নৈকট্যে আলো জ্বালায় বঙ্গবন্ধুর মুখ। শিশু রাসেলের চোখে ভাসে হাসিবুর মায়া ভরা মুখ। রাসেলের কান্না থামে না হাসিবুর বুকের উষ্ণতার জন্যে, শুধু একটু উষ্ণতার জন্য চোখের পানিতে ভিজতে ভিজতে বলে, আমি হাসিবুর কাছে যাব, তোমরা আমাকে মেরো না, আমাকে হাসিবুর কাছে নিয়ে যাও। হাসিবু বেঁচে থাক শিশু রাসেলের জন্য, বেঁচে থাক বাংলার শিশুদের জন্য। শিশু রাসেলের মুখ প্রতিবিম্বিত হোক বাংলার মানচিত্রে, বাংলার সমৃদ্ধির পথে। শিশু রাসেলের চেতনা যেন আমাদেরকে নতুন পথ দেখায়। আল্লাহু আকবার। ফজরের নামাজের আজান বিকট শব্দে লাগলো রাসেলের বুকে, মায়া ভরা বুকে। বুলেটের আঘাত, রক্ত ঝরা বুকখানা ধরে রাসেলের শেষ কথা ছিল, আমি হাসিবুর কাছে যাব, আমি তো অপরাধ করি নাই কিছু, আমাকে তোমরা হাসিবুর কাছে নিয়ে যাও। বলতে বলতে চোখ বোঝার আগেই শেষ দেখে নিয়েছিল হাসিবুকে। প্রিয় হাসিবু, হাসিবু তুমি আমার জন্য বেঁচে থাকো। কেউ তো কোনো অপরাধ করে নাই, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন, তিনি তো না জন্মালে দেশ স্বাধীন হতো না। ওনাকে এইভাবে হত্যা করবে বেঈমানরা? বঙ্গবন্ধু যাদেরকে আগলে রেখেছিলেন সেই বেঈমানরা ক্ষমতার লোভে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারকে নিঃশেষ করে রাসেলকে যখন মারতে আসলো, রাসেল লুকিয়েছিল বাইরে একটা গাছের নিচে, ওকে হাত ধরে টান দিয়ে বুকে বুলেটের আঘাতে ওকে রক্তাক্ত করল। সেই অবস্থায় রাসেল এই কথাগুলো বলেছিল, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে আমার হাসিবুর কাছে একটু পাঠিয়ে দাও, আমি বাঁচতে চাই। আমি যখন শিশু রাসেলের বয়স তখন 10 বছর, আমি 10 বছরের কোনো শিশু দেখলে রাসেলের চেহারা বেশি উঠে। আজকে যদি রাসেল বেঁচে থাকতো, আমরা শেখ হাসিনার পরে রাসেলকেই হয়তো ভাবতাম কিছু। অবশ্যই আমাদের নেতার অভাব হতো না। আপা, আপনি একটু আমাদেরকে শহীদুল্লাহ কায়সার, আমাদের শ্রদ্ধেয় শহীদুল্লাহ কায়সার সম্পর্কে একটু বলেন। ওরা তো একদম নতুন প্রজন্ম, অল্প কথায় তো খুব বলা মুশকিল। আপনি আপনার মতো বলেন। এত বড় মাপের একটা মানুষ আবার জীবনে এসছে, আমি জানি না আমি জীবনে কোনো পুণ্য করেছিলাম কিনা। এত বড় একটা মাপের মানুষের সঙ্গে আমি সংসার করেছি 2 বছর 10 মাস, এবং প্রেম করেও বিয়ে না। আমার শাশুড়ি আমাকে দেখেছিলেন, কি নাম মা তোমার, তুমি কি সুন্দর দেখতে, কোথায় তোমার বাড়ি, এটা বাসায় দেখেছিলেন। আর বইটা তো তুমি পড়েছো। তখন আমি যখন বললাম, দেখো পয়ালগাছা চৌধুরী বাড়ির মেয়েরা নাকি খুব সুন্দরী, আমি একটা সুন্দর মেয়ে খুঁজতেছি আমার ছেলের জন্য, বলে এমন এরকম করলো, আমাকে একটু চুমু খেলো। পরের দিন থেকে উনি ওনার ছেলেকে নিয়ে, শহীদুল্লাহ কায়সারকে নিয়ে আমার বোনের বাসায় চলে গেল ঠিকানা নিয়ে। আমি ঠিকানা দিয়ে চেয়েছে, আমি দিয়েছি, আমার ভিতরে তেমন কোনো অনুভূতি কাজ করে নেই। তো একজন বুড়ো মানুষ একটা সুন্দর মেয়ে দেখে আমার মাতৃ ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি,
এই নিয়ে গেল। আর শহীদুল্লাহ কায়সারের ভক্ত তো আমি আগে থেকে, তার বই পড়েছি, সংসপ্তক পড়েছি, সারেঙ্গি পড়েছি, তখন থেকেই আমি তাকে দেখার জন্য। কিন্তু এত বড় মাপের একটা লোকের সঙ্গে দেখা করাও তো অকল্পনীয়। তো আমার শাশুড়ি ওনাকে যখন নিয়ে গেল, উনি চাবিটা ঘুরাতে ঘুরাতে আমি দরজাটা খুললাম। আমি আমার বড় বোনের বাসায় থাকি তখন আমাকে বলছে এই লোকটা, আমি তখনই আমার মনটা নরম হয়ে গেল। না, চাবি ঘুরাতে ঘুরাতে বলতে আমাদেরকে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরে ঢুকতে দিবেন? এমন একটা লোক যাকে আমি দেখিই নাই, আমি চিনিও না, উনি সেই শহীদুল্লাহ কায়সার। তা আমার শাশুড়িকে দেখে আমি চিনলাম, আমি তো ওনাকে গতকালকে দেখলাম সে বাসায়। তখন বলে যে আমার বড় ছেলে এই শহীদুল্লাহ কায়সার। বিশ্বাস করবেন আমার সমস্ত শরীর হিম শীতল হয়ে গেল। এত বড় মাপের লোক আমার দরজার সামনে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি করে আমি দরজাটা খুলে দিলাম, বসলো, এই শুরু। তারপরে কথা বলতে বলতে এক ফাঁকে বললো যে আমার মায়ের সামনেই বলি, আমার বড় বোন খালেদা দীপ চৌধুরী, ওর সামনেই বলি, ওনার সামনেই বলি, আমি বিয়েই করবো না, জীবনে ঠিক করেছে আমি দেশের কাজ করব, আমি দেশের সেবা করব, দেশের জন্য আমার জীবন উৎসর্গিত করেছি আমি অনেক আগেই। কিন্তু আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমি বিয়ে করব, আমি আপনাকে বিয়ে করব। একটা মেয়ে কিভাবে অপ্রস্তুত হতে পারে এই ধরনের কথায়, যেটা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। তো সেটা তো আমি তো বলতে পারবো না, আমার মা আছে, আমার বোনেরা আছে। বলে আজকালকার দুনিয়ায় আপনি আমাকে পছন্দ করেন কি করেন না আমি জানি না, কিন্তু আপনি আমার আজ হোক কাল হোক, কালকের মধ্যে আপনি আমার প্রেমে পড়বেন। এবং পড়েছি। কি রোমান্টিক লোক! আমি এত উপন্যাস পড়েছি বাংলা সাহিত্যের ছাত্রী হিসেবে, আমি এরকম রোমান্টিক লোক আমি দেখিনি। ওখানে মায়ের সামনে কথাবার্তা বলে চলে গেল, পরের দিন সকাল 10টার সময় এসে হাজির। আমি আমার বোনকে বলছে আমি পান্নার সঙ্গে দরজা বন্ধ করে কথা বলবো, 10 মিনিট, বেশি না। মধ্যবিত্ত পরিবারে এই ট্রেডিশন নাই। বলে না, আমি ওর সঙ্গে কথা বলতে তো অসুবিধা নাই। তারপরে আমি তো কিছুতে রাজি হচ্ছিলাম না, কারণ আমি তখনও অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম। জানি সে কমিউনিস্ট পার্টি করে, রাজনীতি করে, সারাদিন রাত ঘরের বাইরে থাকে। আমার মতন একটা অযোগ্য মেয়ে তার জীবনে আসতে পরে তার জীবনটা অন্যরকম হয়ে যেতে পারে। আই উইল বি রেসপন্সিবল। এত বড় দায়িত্ব পালন করার মতন ক্ষমতা তো আমার নাই। ওরকম সারা রাত ধরে ভেবেছি আমি কথাগুলো। তারপরে ওর যেতে ওর সঙ্গে একসঙ্গে বসলাম। আমার বোনকে বলছে আপনি একটু ঘর থেকে বের হন, আমি একা ওর সঙ্গে কথা বলব। এই যে একটু দূরত্ব নিয়ে কথা বলছি, ওর মধ্যে কোনো অন্য রকমের হয় না, সস্তা প্রেমের কথা বা কিছু, রাজনীতির কথা বলতে বলতে, দেশের কথা বলতে 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 আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন জানেন? আমার ডানায় শক্তি চাই। আমি জানি আমার ডানায় আপনি শক্তি দেবেন। আমি এখান থেকে না উঠে, সত্য কথা না শুনে, আসল কথা না শুনে আমি যাব না। তারপরে জীবনের কিছু কথা বললো। জীবনটা অনেক বড়, জীবনটা অনেক মূল্যবান, নিজেকেই তৈরি করতে হয় মূল্যবান হিসাবে। এই জন্য জীবনের সঙ্গী সাথী হওয়া উচিত ভালো মানুষ, সৎ মানুষ। জীবনের সততা অনেক অনেক মূল্যবান। জীবনের প্রতি, নিজের প্রতি, মানুষের প্রতি, দেশে। ওর এই কথাগুলো আমাকে প্রেমের নদীতে ভাসিয়ে নিয়ে গেল। এই নামটা বলেন আপা। এই আমার পাশে দাঁড়িয়ে আছে আমার মেয়ে শমী কায়সার। মা হিসেবে গর্ব করতে নাই, আমি গর্ব করি না, আমি অহংকারও করি না। আমি সারাক্ষণ, যতক্ষণ জেগে থাকি, যতক্ষণ ঘুম না আসে, ততক্ষণ আমি
আমার মেয়ে শমী কায়সার এবং ছেলে অমিতাভ কায়সার, তাদের জন্য শুধু দোয়া করি। মায়ের দোয়ার উপরে দোয়া নাই, কিন্তু মা কখনো সন্তানকে নিয়ে গর্বও করতে নাই। আমি খুব খুশি যে আজকে আমি আমার এই অসুস্থতায় আমি যে আমার মেয়ের বাসায় আছি, আমি এটা কল্পনাই করতে পারি না যে আমি একদিন আমার মেয়ের বাসায় থাকবো। আমার মেয়ের যেমন এত আদর করে আমাকে, দুজনেই একরকম, ওদের খাওয়া পড়া চলা ফেরা সমস্ত এই মিলন যেন সুখের হয়, আনন্দের হয়, সৃষ্টিশীল হয়। ওরা নিজেদেরকে যেন সেইভাবে নিজেদেরকে আলোকিত করতে পারে। লাভলি একটা মেয়ের জামাই পেয়েছি আমি। আর সবচেয়ে আনন্দের যে দুজনেরই স্বভাব একরকম, দুজনেই একরকম। আমরা খুব পছন্দ করি। আর আপনার পুত্রের নামও বলেন? অমিতাভ কায়সার। আর তোমার দুই নাতির কথা বলো, চামানের কথা বলো। ছেলের আমার নাতি 14 বছর বয়স একজনের, আরেকজন 11 বছর। আমার নাতি আমার আত্মজীবনীটা পড়া শুরু করেছে, যেটা আমি পড়েছি। তাই ওরাই তো আমি আপার ফ্যান হয়েছি, এবং শি ইজ মাই আইডল। ওনার মতো সাহসী একজন। আল্লাহর কাছে হাজার শুকর, যেন ভালো থাকে আমার মেয়েটা, আমার মেয়েটা যেন ভালো থাকে, সুখে থাকে। সবার কাছে আমি দোয়া চাই ওদের জন্য। আপনি আমাদের সকলের জন্য দোয়া করেন, সবার জন্য, যে আমরা এরকম সাহস নিয়ে দেশকে ভালোবেসে যেতে। না, সাহস তো আমি কিছু দেখাতে পারলাম না। অনেক সবচেয়ে ফ্রাস্ট্রেশন ফর মি যে আমি দেশে করতে পারলাম না, অনেক সাহস যেটা চেয়েছি করতে পারলাম। আপনি এরকম একজন মানুষের মানে ওয়াইফ ছিলেন, তার সহধর্মী ছিলেন, ধর্মিনী, এবং এত বছর আপনি, আপনার মাধ্যমে তো আমরা শহীদুল্লাহ কায়সারকে জানতে পারি। শ্রদ্ধেয় শহীদুল্লাহ কায়সার 2 বছর 10 মাসে আমি অনেক সময় ভাবি আমার বেঁচে থাকার একমাত্র শক্তি হলো শহীদুল্লাহ কায়সারের সঙ্গে বসবাস করার 2 বছর 10 মাসের স্মৃতি। একটা মানুষ ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে কতটা বড়, 2 বছর 10 মাসের সারা জীবনের ভালোবাসা আমাদের দিয়ে গেছে। নইলে আমি এতটুকু, তখন আমার বয়স কত অল্প বয়স। আমার ছেলে তখন 6 মাসের, মেয়ে তখন আর একটু বড়, কত ওরা 11 মাসের বড় ছোট। চটচট করে 2টা বাচ্চা হয়ে গেল। এগুলো মনে হচ্ছে আল্লাহ সব সাজিয়ে রেখেছে আমার জন্য। আমি ওই রায়ের বাজারে দাঁড়িয়ে যখন লাশ খুঁজতেছিলাম, পাই নাই, ওই রায়ের বাজারে মাটির ধুয়ে কসম খেয়েছি আমার জীবনে একমাত্র শহীদুল্লাহ কায়সার এবং তার সন্তান, এটাই আর দেশ, এটাই যেন সবচেয়ে বড় হয়। আমার এই মর্যাদা রাখার ক্ষমতাটা তুমি আমাকে দিও। আমার জন্য কোনো অসম্মান কেউ করতে না পারে, অসম্মান করার মতন কোনো কাজ যেন আমি করতে না পারি। আমি জানি না করেছি কিনা, তবে আমি এই ব্যাপারে খুব সচেতন ছিলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে আপা, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। এটা আমাদের মানে আশীর্বাদ আপনার থেকে যে আমরা এই কথাগুলো শুনতে পারলাম, আর আমাদের রিজান এটা জানতে পারলাম। হ্যাঁ, যে রিজান জানতে পারলাম। ইকরাম জানে অনেক কিছু। হ্যাঁ, থ্যাংক ইউ। সবই ইকরাম চাচার কথা মনে আছে। আমার ফুফাতো ভাই সেটাই। এত কিছু বলার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক কিছু জানতে পারলাম, অনেক জানলাম। উনি অনেক একজন বিখ্যাত মানুষের ওয়াইফ, তার সম্পর্কে তোমাকে। তো আমিও যেন এই দেশটার এরকম ভালোবাসতে পারি আর সম্মান করতে পারি। এসব গল্প শুনে, 71-এর গল্প শুনে আমি একটু সাহস পেলাম। আপনার মতন আমি যেন এই দেশটারে ভালোবাসতে পারি আর রেসপেক্ট করতে পারি।